আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আশা করছি এই করোনা সিচুয়েশনে তোমরা সবাই নিজেদের ঘরে অবস্থান করছো, 20 মিনিট পর পর হাত ধুচ্ছ, সামাজিক এবং শারীরিক দূরত্ব বজায় রাখছো। আজ আমি তোমাদের জন্য নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা নিয়ে এসেছি। তাহলে চলো এবার বই খাতা কলম নিয়ে বসে যাওয়া যাক ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি মানচিত্র দেখতে পাচ্ছ। তোমরা সবাই জানো এটা বাংলাদেশের মানচিত্র। এটা একটি পরিচয় বহন করে। এর আরও একটি পরিচয় আছে, সেটি হচ্ছে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। আর এদিকে দেখতে পাচ্ছ টি.এম. সামিনা রোশনি, সহকারী শিক্ষক, চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয়, বাঘারপাড়া, যশোর। এটা আমার পরিচয়। তাহলে বন্ধুরা বলো তো, আজকে আমাদের পাঠের বিষয় কি হতে পারে? হ্যাঁ, ঠিক বলেছো, আমাদের আজকের পাঠের বিষয় আমার পরিচয়, কবি সৈয়দ শামসুল হক। শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে তোমরা কবি পরিচিতি বলতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে, কবিতার লাইন বিশ্লেষণ থেকে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর বলতে পারবে। তাহলে চলো যাই, আমরা কবি পরিচিতিটা একটু পড়ে আসি। দেখো, সৈয়দ শামসুল হক 1935 সালের 27শে ডিসেম্বর কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। লেখনীতে তার অনেক অবদান। তিনি একাধারে কবিতা, গ্রন্থ, উপন্যাস, নাটক অনেক কিছুই লিখেছেন। তার লেখা গল্প আনন্দের মৃত্যু, শীত বিকেল, রক্তগোলাপ, গ্রন্থ একদা এক রাজ্যে, অগ্নি ও জলের কবিতা, কিশোর কবিতা সমগ্র, শিশুতোষ গ্রন্থ সীমান্তের সিংহাসন, উপন্যাস বৃষ্টি ও বিদ্রোহীগণ, নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন, ঈর্ষা। তিনি এই লেখনীর জন্য অনেক পুরস্কার পান, যেমন 21শে পদক, বাংলা একাডেমি পুরস্কার। আমাদের এই কবি 2016 সালের 27শে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তাহলে চলো বন্ধুরা, আমরা একটু কাজ করে আসি। দেখো, আমি যে শব্দার্থগুলো তোমাদের কবি পরিচিতি তোমাদেরকে পড়ালাম, এর ভিতর থেকে আমি তোমাদেরকে 4টা প্রশ্ন করব। এই 4টা প্রশ্ন তোমরা খাতায় লিখবে এবং উত্তরগুলো লিখবে। এক নম্বর প্রশ্ন, কবি কত সালে জন্মগ্রহণ করেন? 2 নম্বর, তার লেখা একটি গল্পের নাম লিখো। 3 নম্বর, তার লেখা একটি উপন্যাসের নাম লিখো।
নম্বর, তিনি কি কি পুরস্কার পান? লিখো তাহলে। হ্যাঁ, অনেকেই তোমরা পেরেছো, আর যারা পারোনি তাদের জন্য আমি উত্তর নিয়ে আসছি। দেখো, কবির জন্ম হচ্ছে 1935 সালের 27শে ডিসেম্বর। তার লেখা গল্পের নাম হচ্ছে আনন্দের মৃত্যু শীত বিকেল। তার লেখা উপন্যাস বৃষ্টি ও বিদ্রোহীগণ। আর তিনি পুরস্কার পান 21শে পদক ও বাংলা একাডেমি। চলো তাহলে কবিতাটা একটু পাঠ করে দেখা যাক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি। পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 13শত নদী শুধাই আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগারের ডিঙ্গার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমি সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির ও আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। বন্ধুরা, এই কবিতায় আমরা কিছু কঠিন শব্দ পেয়েছি। চলো এই শব্দের অর্থগুলো একটু জেনে নেওয়া যাক। আলপথ, আলপথ মানে হচ্ছে জমির সীমানা। গ্রামে আমাদের যাদের জমি আছে, পাশাপাশি জমি থাকলে তার মাঝখান থেকে একটা ছোট্ট সরু করে রাস্তা দেওয়া থাকে, সেটাই হচ্ছে আলপথ, ওইটাই সীমানা নির্ধারণ করে। আর সোনা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত ছোট সোনা মসজিদকে বোঝানো হয়েছে। দেউল মানে হচ্ছে দেবালয়। চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যে, বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন। মহুয়ার পালা, মহুয়ার পালা ময়মনসিংহ গীতিকবিতার একটি পালা। আমরা কিছু শব্দার্থ জানলাম। এসো আমরা এই শব্দার্থগুলো আমি তোমাদেরকে একটু পরীক্ষা নিই। আমি 3টা শব্দার্থ তোমাদের লিখতে দিব, তোমরা উত্তর লিখবে। 1 নম্বর হচ্ছে আলপথ। আলপথ। 2 নম্বর হচ্ছে চর্যাপদ। আর 3 নম্বর হচ্ছে দেউল। লেখো তাহলে তোমরা। এই তো তোমরা অনেকেই পেরে গেছো, আর যারা পারোনি তাদের জন্য আমি নিয়ে আসছি উত্তর।
দেখো, আলপথ মানে হচ্ছে জমির সীমানা পথ, আর চর্যাপদ মানে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, আর দেউল মানে হচ্ছে দেবালয়। চলো বন্ধুরা, আমরা একটু পাঠ বিশ্লেষণে যাই। দেখো, আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। কবি বলছেন যে কবি বাংলায় জন্মগ্রহণ করেছেন, আবার তিনি বাংলা ভাষায় কথা বলেন। তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এবং বাংলা ভাষায় তিনি কথা বলেন। আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি। বাংলার আলপথ, আলপথ মানে আমরা দেখেছিলাম জমির সীমানা পথ, আর 1000 বছর চলি মানে দীর্ঘদিন ধরে যে রাস্তায় চলাচল করা হয়। 1000 বছর মানে 1000 বছর ধরে বাঙালি জাতির পদচারণাকে বোঝানো হয়েছে। তাহলে কবি বাংলায় কথা বলেন, বাংলায় জন্মগ্রহণ করেছেন, তিনি বাংলার আলপথ দিয়ে হাজার হাজার বছর ধরে চলছেন। চলি পলিমাটি কমলে আমার চলার চিহ্ন ফেলে। পলিমাটি, পলিমাটি মানে আমরা সবাই জানি কম বেশি যে আমাদের দেশটা নদীমাতৃক দেশ। এই নদীর পাশে যখন জোয়ার ভাটা আসে, তার চরে পলি মাটি অল্প অল্প করে মাটি জমা হয়, সেই মাটির স্তরকেই পলি মাটি বলা হয়। এই মাটিটা অনেক উর্বর থাকে, আর এই কারণেই কিন্তু বাংলার জমিন এত উর্বর। 13শত নদী সুধাই আমাকে, কোথা থেকে তুমি এলে। 13শত নদী বলা হয়েছে কেন? বাংলায় অনেক অনেক নদী আছে, 13শত নদী আছে, আর এই নদী এই কারণেই বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়ে থাকে। সেই নদী কবিকে জিজ্ঞাসা করছে, তুমি কোথা থেকে এসেছো? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। কবি বলছে যে বাংলা ভাষা চর্যাপদের অক্ষরগুলো থেকে আসছে। হরপ্রসাদ শাস্ত্রী 600 থেকে 1100 খ্রিস্টাব্দের পদগুলি সাধারণ মানুষের অসাম্প্রদায়িক প্রাণময় জীবনচিত্র তুলে ধরার জন্যই এখানে বলেছেন। আমি তো এসেছি সওদাগরের ডিঙ্গার বহর থেকে। এখানে কল্পকাহিনী চাঁদ সওদাগরের কথা এখানে বলা হয়েছে, যে সওদাগরের ডিঙ্গার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। কৈবর্ত এটা হিন্দু সম্প্রদায়ের একটি বর্ণ। এখানে 1070 থেকে 77 খ্রিস্টাব্দের মহিপালের দিব্য তিনি এই নেতা হন এবং তিনি এই বিদ্রোহ ঘোষণা করেন। আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। 750 সালে গোপালের রাজ্য শাসনের শিল্প সাহিত্যের বিকাশ, শিল্পের সমৃদ্ধ ঐতিহ্য বোঝাতে এই পালযুগ ব্যবহার করা হয়েছে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। এই বৌদ্ধ বিহারটা নওগাঁ জেলার বাদলগাছি থানার 1879 সালে স্যার কানিংহাম আবিষ্কার করেন। দ্বিতীয় পাল রাজা শ্রী পালদেব বিহার তৈরি করেন। একে সোমপুর বিহার বলা হয়ে থাকে। প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের নিদর্শন স্বরূপ এখানে এই বৌদ্ধ বিহারটা ব্যবহার করা হয়েছে। এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্রভূমের সোনা মসজিদ থেকে। এখানে বরেন্দ্রভূমে সোনা মসজিদ বলতে চাঁপাইনবাবগঞ্জ হোসেন শাহের 1493 থেকে 1519 সালের সৌন্দর্য মণ্ডিত স্থাপত্য কর্ম হিসাবে এই সোনা মসজিদ ধরা হয়। এসেছি আউল বাউল মাটির দেউল থেকে। এখানে মুসলিম ঐতিহ্যের সুমহান নিদর্শন তুলে ধরা হয়েছে এই সোনা মসজিদকে। আর আউল বাউল মাটির দেউল হচ্ছে
এই দেবালয় যে 12 আউলিয়ার দেশ বাংলাদেশ, এখানে অনেক অনেক আউলিয়া আছে, তাই এখানে এই মাটির দেউল মানে আউল বাউল মাটির দেউল বলা হয়েছে, কবি বলেছেন আমাদের বোঝানোর জন্য। তাহলে আমরা আসো একটু কাজ করি। এখানে তোমাদেরকে একটা কাজ দিই, একটা প্রশ্ন দিই, তোমরা এই প্রশ্নটার উত্তর লিখবে। পাহাড়পুরের বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত? এই প্রশ্নের উত্তরটি তোমরা লেখো, আমি দেখব। তো দেখো লেখা হয়ে গেছে তোমাদের, হ্যাঁ অনেকেরই হয়েছে। তো আসলে সবাই পারোনি, আমি বলে দিচ্ছি পাহাড়পুরের বৌদ্ধ বিহারটা বগুড়ায় অবস্থিত। তারপর দেখো আরেকটু পাঠ বিশ্লেষণ করি আমরা। আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে। 12 ভূঁইয়া, 12 জন জমিদারের কথা বলা হয়েছে এখানে। 12 জন জমিদারকেই 12 ভূঁইয়া বলা হয়ে থাকে। তারাও বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ বিগ্রহের মাধ্যমে তাদের জমিদারিত্ব টিকে রাখে। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। এখানে কমলার দিঘি ও মহুয়ার পালা এটা হচ্ছে কল্প কাহিনী, কল্পনা করা হয়েছে এবং বিভিন্ন রকমের পালা মানে বিভিন্ন রকমের মানে পালা এর কথা বলা হয়েছে, পালা গান বা গল্প, এরকম কল্প কাহিনী আর কি। আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে। তিতুমির হচ্ছেন 24 পরগনা হায়দারপুর গ্রামে, হায়দারপুরে 1782 সালে জন্মগ্রহণ করেন। তিনি হিন্দু জমিদারদের বিরুদ্ধে সংস্কারের উদ্দেশ্যে বিদ্রোহ করেন। আর 1831 সালে তিনি 19 নভেম্বর ইংরেজ বাহিনীর সাথে লড়াই করে শহীদ হন। আর হাজি শরীয়ত হচ্ছেন শরীয়তুল্লাহ, হাজি শরীয়তুল্লাহ থেকে হাজি শরীয়ত হয়েছে নেওয়া হয়েছে। হাজি শরীয়ত হচ্ছে 1781 সালে 1781 থেকে 1840 সাল পর্যন্ত মাদারীপুর জেলার সামাইল গ্রামে ধর্মকে আশ্রয় করে সকল কুসংস্কারের বিরুদ্ধে তিনি সকল কুসংস্কারের বিরুদ্ধে বিদেশি শাসকদের বিরুদ্ধে তিনি কি করেন? বিদ্রোহ করেন। আচ্ছা, তারপর হচ্ছে আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। গীতাঞ্জলি কার আমরা জানি, রবীন্দ্রনাথ ঠাকুরের, আর অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের, এটা আমরা জানি। গীতাঞ্জলি এবং অগ্নিবীণার মাধ্যমে আমাদের দুই কবি, বিশ্বকবি এবং বিদ্রোহী কবি, দুই কবির মানে অস্তিত্ব গাথা আছে। এসেছি ক্ষুদিরাম আর সূর্য সেনার থেকে। এখানে ক্ষুদিরাম এবং সূর্য সেনা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অত্যাচারিত ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিরুদ্ধে এই ক্ষুদিরাম বসু তিনি অনেক মানে ভূমিকা রাখেন, যার কারণে তাকে তারা ফাঁসি দিয়ে দেন। এবং সূর্য সেনেরও একই অবস্থা, তিনি ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেন 1930 সালে। চট্টগ্রামকে ইংরেজ মুক্ত করেন 1934 সালের 12ই জানুয়ারি তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হয়। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। এই জয়নুল আবেদিন আমরা জানি তিনি শিল্পকর্ম কিশোরগঞ্জ, জয়নুল আবেদিন তিনি কিশোরগঞ্জের
কেন্দুয়া থানায় 1914 সালে জন্মগ্রহণ করেন। আর অবন ঠাকুর তিনি হচ্ছে 1871 সালে জন্মগ্রহণ করেন। তিনি শিশু সাহিত্য চিত্রশিল্পী। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এটা আমাদের আর কারো অজানা নাই। এই যে রাষ্ট্রভাষার লাল রাজপথ মানে হচ্ছে 1952 সালে ভাষা আন্দোলনের কথা বোঝানো হয়েছে। আমরা জানি এখানে ছাত্র জনতা মানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তাদের রাষ্ট্রভাষাকে, আমাদের রাষ্ট্রভাষাকে, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য। তো সেখানে অনেক ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছিল। রফিক জব্বার সালাম, আমরা জানি তাদের সেই রক্তে রাজপথ লাল হয়েছিল। তাই এখানে বলা হয়েছে যে রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিসংবাদিত নেতা, বিস্ময়কর প্রতিভাদীপ্ত নেতৃত্বে সুদীর্ঘ সংগ্রামের পথ প্রদর্শক তিনি। আর স্বাধীনতা মুক্তির সমৃদ্ধ প্রতীক। তার তার মানে অক্লান্ত প্রচেষ্টার ফলে আজ আমরা স্বাধীন বাংলাদেশ নামে একটা সার্বভৌম দেশ উপহার পেয়েছি। তো আসো বন্ধুরা, আমরা আরেকটু কাজ করি, সেটা আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো একটু জেনে নিই। তো কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ, দিব্য, তিতুমির, ঈসা খাঁ। কত সালে চট্টগ্রামকে ইংরেজ মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করা হয়? 1930 সালে, 1934 সালে, 1956 সালে, 1957 সালে। বরেন্দ্রভূমি সোনা মসজিদ কোথায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জে, বগুড়ায়, মাদারীপুরে, ঘোড়াশালে। আসো বন্ধুরা, আমরা উত্তরটা একটু তোমরা খুঁজে বের করার চেষ্টা করো, তারপর আমি তোমাদেরকে সহযোগিতা করব। হ্যাঁ, পেরেছ? তো দেখো উত্তরগুলো আমি সবার জন্যই বলে দিচ্ছি যে কৈবর্তের বিদ্রোহের নেতা কে ছিলেন? দিব্য। কত সালে চট্টগ্রামকে ইংরেজ মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করা হয়? 1930 সালে। বরেন্দ্রভূমির সোনা মসজিদ কোথায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা আরেকটু কবিতার মূল বক্তব্যটা একটু আমরা জেনে নিই। একটু দেখি, এখানে সৈয়দ শামসুল হকের কিশোর কবিতা সমগ্র থেকে আমার পরিচয় শীর্ষক কবিতাটি সম্পাদিত আকারে চয়ন করা হয়েছে। বাংলাদেশ আজ স্বাধীন সার্বভৌম একটি দেশ। আত্মমর্যাদাবোধ সম্পন্ন এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও জাতিসত্তা প্রতিষ্ঠার পশ্চাতে আছে সমৃদ্ধ এক ইতিহাস। সৈয়দ শামসুল হক গভীর মমত্বের সঙ্গে কবিতার আঙ্গিকে চিত্রিত করেছেন সমৃদ্ধ সেই ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পটভূমি। সহজিয়াপন্থী বৌদ্ধ কবিদের সৃষ্ট চর্যাপদের মধ্যে বাঙালি জাতিসত্তার যে অসাম্প্রদায়িক জীবনবোধের পরিচয় মুদ্রিত হয়ে আছে, যুগে যুগে নানা আন্দোলন, বিপ্লব, বিদ্রোহ আর মতাদর্শের বিকাশ হতে হতে আমরা এসে পৌঁছেছি আজকের বাংলায়। আজকের বাংলাটা আমরা শুধু বসে বসে হাতে পেয়ে যায়নি, তোমরা বুঝতেই পারছো। অনেক যুদ্ধ বিগ্রহের, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা পেয়েছি। সৈয়দ শামসুল হক এই বিবর্তনের বিচিত্র বাঁক ও মোড় তাৎপর্যময় করে তুলেছেন। চাঁদ সওদাগরের বাণিজ্য যাত্রা, কৈবর্ত বিদ্রোহ, পাল যুগের চিত্রকলা আন্দোলন, বৌদ্ধ বিহারের জ্ঞান চর্চা, মুসলিম ধর্ম ও সাহিত্য সংস্কৃতির বিকাশ, 12 ভূঁইয়াদের উত্থান, ময়মনসিংহ গীতিকার জীবন, তিতুমির আর হাজী শরীয়তুল্লাহর বিদ্রোহ, রবীন্দ্র নজরুলের কালজয়ী সৃষ্টি, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন এবং পরিশেষে বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ আমার পরিচয় কবিতার মধ্যে এই বিপুল বাংলাদেশ অনবদ্য রূপ লাভ করেছে। বন্ধুরা, আমি তোমাদেরকে এখন
বাড়ির কাজ দিতে চাই, তোমরা এই আমার পরিচয় কবিতার মূল বক্তব্য লিখে আনবে। তো ধন্যবাদ সবাইকে। আজকে সবাইকে ধন্যবাদ দিয়ে বাড়িতে অবস্থান করার জন্য। করোনা পরিস্থিতিতে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য এই প্রত্যাশা, আমার জন্য এই প্রত্যাশা করো তোমরা। আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি তোমাদের থেকে। আল্লাহ হাফেজ।